আমি মনে করি যে আওয়ামী লীগের আসলে নেতৃত্ব একমাত্র শেখ ফ্যামিলি ছাড়া শেখ পরিবার, এটা একটা পরিবার কেন্দ্রিক দল হয়ে গেছে এবং এটা শেখ পরিবারের নেতৃত্ব ছাড়া এটা সম্ভব না। দ্বিতীয় কথা আমি যেটা মনে করি যে এই যে নেতৃত্বের বদল, এটা ভারতে বসে সম্ভব না। এটা কারণ এই নেতৃত্বের বদল হইতে হলে তার আগে একটা যুদ্ধে মানে একটা সংগ্রামের ব্যাপার আছে, যে যে নতুন নেতা যেমন উঠে আসবে। যেমন ধরেন কথার কথা, এখন যদি শেখ হাসিনার ছেলে বা মেয়ে কাউকে যদি প্রধান করে দেওয়া হয়, আমার মনে হয় না যে এটা খুব একটা খাটবে। কিন্তু যদি তারা যদি বাংলাদেশে এসে ক্ষমতায় যে বসতে পারতো, তাহলে কিন্তু হয়তোবা তার সন্তানের একজনকেও আপনার আওয়ামী লীগের কর্মীরা নেতা মেনে নিত। অর্থাৎ যেহেতু ক্ষমতায় যেতে পারছি সেই জন্য আমি তাকে মেনে নিব। কিন্তু ক্ষমতায় যদি ইনি আমাকে না নিতে পারেন, তাহলে আমি এনাকে মানবো কেন? আপনি কি আমাকে আমার কথাটা বুঝাতে পারছি কিনা? সো আমি মনে করি যে সেই দিক থেকে উনারা যতই, এটা তো বুঝাই যাচ্ছে যে শেখ হাসিনার যেহেতু কোনো অত্যন্ত উনি ঘৃণিত বাংলাদেশে, এটা মনে রাখতে হবে যে উনার কিন্তু জানুয়ারির যে ইলেকশনটা ছিল 2024-এ, সেখানে কিন্তু আওয়ামী লীগের সমর্থকরাও সেই ইলেকশনে যায় নাই। সুতরাং উনি কিন্তু ওইরকম ঘৃণিত এবং নিন্দিত। সেই অবস্থায় উনি আর এই নেতৃত্বে থাকবেন না, অন্য একজন নেতৃত্বে আসবে, এই ধরনের কথা উঠাতেই পারে। আওয়ামী লীগকে আরেকটু গ্রহণযোগ্য করার জন্য এই ধরনের নেতৃত্ব পরিবর্তনের কথা আসতে পারে। কিন্তু আমি মনে করি যে এই নেতৃত্ব পরিবর্তন একমাত্র ভারতের ডিপ স্টেট ছাড়া আর কেউ করাতে পারবে না, কেউ করাতে পারবে না। সুতরাং ভারতের ডিপ স্টেট হয়তো বা এখন এগুলোকে আমরা বলি কি বলি আপনার মানে কি মানুষের অভিমত জানার জন্য নানান ধরনের প্রস্তাব উঠানো হচ্ছে। তবে এবং এবং আমি দেখছি যে আপনি যেটা বললেন যে আল জাজিরায় যখন জয়কে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, অর্থাৎ জয়ের একটা আপনার ভাবমূর্তিটাকে উঠানো হচ্ছে। তো এইগুলো হচ্ছে গিয়ে আপনার এগুলো হচ্ছে একটা কৌশল, যে যাতে শেখ হাসিনার ছেলেকে এখন আপনার একটা রাষ্ট্র নায়কের ভাবমূর্তিতে আনা যায়। তো সেটা তো হয়েছে বলে মনে হয় না। তারা চেষ্টা করছে কারণ যাতে আওয়ামী লীগকে গ্রহণযোগ্য করা যায়। তারা জানে যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ গ্রহণযোগ্য হবে না। এই 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 যে কেন গণহত্যা উনি করলেন, কেন উনি 3টা ইলেকশন দিলেন না, কেন উনি এত দুর্নীতি করলেন, এগুলোর উত্তর ওনাকে দিতে হবে। সুতরাং তার থেকে উনি না থাকাটা সবচেয়ে ভালো। হ্যাঁ, অন্য একজন নতুন লোক আসলে উনাকে এই ব্যাখ্যাগুলো আর দিতে হবে না। মানে মানুষের পালস বোঝার জন্য একটা কৌশল এই ধরনের সাক্ষাৎকার, যে কি হয়। রাইট, আপনার রাইট। কারণ এমনিতে কোনো জি, সরি বলেন। আন্তর্জাতিকভাবে ওরা অনেক দৌড়ঝাঁপ করছে সেই 5ই আগস্টের পর থেকে এখন আরো বেশি আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিভিন্ন ভাবে তারা চেষ্টা করছে নিজেদেরকে আবার সেই জায়গায় ফেরত আনতে। কিন্তু তার পাশাপাশি এটাও তো সত্য যে আওয়ামী লীগের সাপোর্টাররা তো আছে। তারা তো সবাই একেবারে শেখ হাসিনাকে ঘেন্না করে বা আওয়ামী লীগকে ঘেন্না করে এরকম তো না। তারা তো ভোট দিবে। আমি এখানে আমার একটা কথা হচ্ছে যে হ্যাঁ, থাকতেই পারে। প্রথমত হচ্ছে গিয়ে যে থাকতেই পারে এবং আমরা কিন্তু জানি না এখন আওয়ামী লীগ যদি দাঁড়াতো তাহলে উনাদের কত পার্সেন্ট ভোট দিত, এটা আমরা জানি না। এটা আমাদের পুরোপুরি আমরা কিন্তু ধারণা করে অনুমানের উপর বলছি। এই অনুমানগুলো ঠিক হইতে পারে, বেঠিক হইতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার আমি মনে করি যে ডক্টর ইউনূসের সরকার যদি কার্যকর সরকার হতো, কার্যক্ষম সরকার হতো, তাহলে কিন্তু আওয়ামী লীগের এত যে সাপোর্টের কথা মনে করা হচ্ছে সেটা থাকতো না। যেহেতু তারা অক্ষমতা দেখিয়েছে, অনেকে বলে না ওই যে আগেই ভালো ছিলাম বা এই ধরনের কথা, এই ধরনের কথাতেও ইয়ে হচ্ছে যে আপনার আওয়ামী লীগের পক্ষে হয়তোবা সমর্থন একটু বেড়েছে। 5ই আগস্টে যতখানি নিচে ছিল, তলানিতে ছিল, তার থেকে হয়তো বেড়েছে। তৃতীয় কথা আমি বলতে চাই, যেটা আসল কথা আমি বলতে চাই, দেখেন আমি একটা কথা তখন হাসিনার সময় বলেছিলাম যে মানুষকে হাসিনা যখন ওই যে আপনার যখন 15 বছর শাসন করতেছিল, আপনার স্বেচ্ছাচারী শাসন, স্বৈরতান্ত্রিক মাফিয়া শাসন করছিল, তখন তো সে 4 থেকে 6,000 লোককে গুম করেছে। আচ্ছা, তখন কি দেখেছেন যে সে রাস্তায় তার পুলিশ যে রাস্তায় মানুষকে গুলি করে মারতো? আপনি কি দেখেছেন কখনো যে আমেরিকা রাস্তায় গুলি করে মানুষকে মারে? আচ্ছা, কেন রাস্তায় গুলি করে মারে না? রাস্তায় গুলি করে না মারার কারণ হচ্ছে যে বাইরে কাউকে মারলে তখন তার প্রতি একটা সহানুভূতি জন্মে জনগণের মধ্যে। এই জন্য তাকে কখনো বাইরে সম্মুখে মারা হয় না।
তাকে একটা গোপন জায়গায় নিয়ে মেরে ফেলা হয়। কারণ মানুষ যদি ওইটা দেখে ফেলে যে তাকে একজনের তার সামনে তার আরেকজন মানুষকে মারা হচ্ছে, এটা মানুষের সহজাত প্রবৃত্তি যে সে এটাতে খুবই আপনার আলোড়িত হয় বা সে খুবই এটাতে দুঃখ পায়। তো আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থকরা কি বাংলাদেশের শেখ হাসিনাকে যে আমাদের ১৫০০ বাচ্চাকে খুন করেছে তাকে সাপোর্ট করবে, না ১৫০০ বাচ্চার রক্তের উপর দিয়ে পা মারিয়ে তারা যায় শেখ হাসিনাকে ফুলের মালা দিবে? এই হচ্ছে আমাদের 30% অফ দ্য পিপল। আমি এটা বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, এখানে এটা ঠিক যে আওয়ামী লীগকে সাপোর্ট করা মানে আসলে কি, আমি আপনাকে যেভাবে বললাম এইভাবে ইউনূস সরকারের কোনো লোক বলে নাই আমার মনে হয়, আমি জানি না। কিন্তু এইটা আওয়ামী লীগকে সমর্থন করা মানে আপনি মানবতায় কোন পর্যায়ে পৌঁছাই গেছেন সেটা মানুষকে বোঝানো উচিত ছিল। সেটা বোঝানো না হওয়ার ফলে হয়তোবা আওয়ামী লীগের হয়তোবা সাপোর্ট ৫ই আগস্টের থেকে বাড়তে পারে। তবে আমি মনে করি না যে তারা বাংলাদেশের বিশাল একটা জনসমর্থন তাদের আছে। যদি বিশাল জনসমর্থন থাকতো তো তাহলে তারা ঢাকায় না হলেও অন্য জায়গায় তারা দাঁড়াতে পারতো, অথবা তাদের মধ্যে আমি আরো অ্যাক্টিভিটিস দেখতে পাইতাম যে অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই না। জি। কিন্তু আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে মানে বাদ দিয়ে যে ভোটটা হচ্ছে, যে নির্বাচনটা হচ্ছে সেটাতে কোনো প্রভাব পড়বে, আন্তর্জাতিক কোনো প্রভাব পড়বে, ইনক্লুসিভ যে বলাটা হয়, ইনক্লুসিভ কোনো হেরফের হবে এরকম? প্রথম কথা হচ্ছে ইনক্লুসিভ। আচ্ছা, ইনক্লুসিভ এটা নিয়ে অনেক আগে থেকে বলা হচ্ছে, আপনার কথা আমি মেনে নিচ্ছি। জাতিসংঘের যেটা প্রথম দিয়েছিল ওই যে আপনার গণহত্যার পরে যে রিপোর্ট, সেই রিপোর্টে বোধহয় বলা ছিল যে পরে যখন ইলেকশন হবে সবাইকেই আপনার ইনক্লুসিভ ইলেকশন হওয়া উচিত, বা ওই মানবাধিকার যিনি কমিশনার, যাই হোক টার্ক। তো এনিওয়ে, এখন কথা হচ্ছে যে আমরা অংশগ্রহণমূলক বলবো কি বলবো না। প্রথম কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যিনি আমেরিকার কেয়ার করেন, যিনি পরাশক্তির প্রেসিডেন্ট, তিনি এগুলো কেয়ার করেন না। সুতরাং আমেরিকাকে আপনি বাদ দিয়ে দেন, আমেরিকা এগুলোর ব্যাপারে কেয়ার করে না, এখন করে না। দ্বিতীয় কথায় আসেন আপনি, এবং আমেরিকা কখনো বলে নাই যে আওয়ামী লীগকে ঢুকাইতে হবে বলে এইরকম ভাবে কোন কঠিন শর্ত কিন্তু কখনোই আমেরিকা দেয় নাই, গেল আমেরিকা। দ্বিতীয় কথা আসেন ইউরোপ। ইউর একজন বোধহয় বলেছেন, ইউর একজন প্রতিনিধি বলেছেন যে বাংলাদেশের নির্বাচনে যদি আপনার মানুষ মানে ভোটাররা যদি ভোট দেয়, অর্থাৎ ধরেন আগে বোধহয় 2008 সালে ছিল 65% লোক ভোট দিয়েছিল, সুতরাং এখন যদি 65%-এর মতো ভোট দেয় বা 60%-এর মতো লোক ভোট দেয়, তাহলে আমরা এটাকে অংশগ্রহণমূলক বলবো, অংশগ্রহণমূলক বলবো। আমি যদিও ওদের সাথে কম্পেয়ার করতে চাই না, কিন্তু মনে আছে আমার যে যখন জানুয়ারির আমিটামি নির্বাচন হচ্ছিল 24-এর, তখন ওরা বলছিল 40%, ওরা তো বানিয়েছিল ওটা যে 40% হলে ওটা অংশগ্রহণমূলক। তো তখন 40% অংশগ্রহণমূলক হয়ে যায়, যেটা ভারত অ্যাকসেপ্ট করেছিল। ওইটার পক্ষে ওই উনাদের একজন প্রাক্তন সচিব শ্যাম শরণ না পঙ্কজ শরণ বোধহয় জানুয়ারি না ফেব্রুয়ারিতে লিখলো, ওই যে আপনার ডেইলি স্টারে লিখলো যে এখন বাংলাদেশকে হাসিনার কথা শুনে চলতে হবে। সুতরাং ইউ যেটা বলেছে যে অর্থাৎ অংশগ্রহণমূলক মানে হচ্ছে ভোটারের অংশগ্রহণ, সুতরাং ইউ এখান থেকে নাই, তাহলে থাকে একমাত্র ভারত এটা বলছে। ভারত কিন্তু জানুয়ারি 2024-এ যা বলেছে, আজকে 2026-এর জানুয়ারিতে এসে উল্টো কথা বলছে। সুতরাং তারা হিপোক্রেসি, তাদের এই কথা মানা হয় না, মানে মানা যায় না, কারণ এটা তাদের স্বার্থ নিয়ে সংশ্লিষ্ট। আর আমাদের কে বলছে এটাকে হইতে হবে, ইনক্লুসিভ হবে না, এটা তো আর মানে আর কে আছে? আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে গালফ কান্ট্রিজ, কারণ যেখানে আমাদের এমপ্লয়মেন্ট, সেখানে কেউ বলতেছে না। মালয়েশিয়া আমাকে বলছে না, হ্যাঁ, আমাকে আমার ইউএসএ বলছে না, ইউ বলছে না, মানে আমি ভারতের এটার কোনো আমি দেখি না। হ্যাঁ, ভারত এগুলো এখন এই জন্য আমাদের এখানে যদি গুন্ডা পান্ডা পাঠাতে চায় সেটা আরেক কথা।